সুপ্রসুধী আসসালামু আলাইকুম। কৃষি তথ্য সার্ভিসের কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কাহনে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি মার্চ এপ্রিল মাসে বাংলাদেশে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। সাধারণত দেখা যায় কোনো কোনো সময়ে 30 থেকে 35 ডিগ্রি অথবা কোনো সময় 40 ডিগ্রিও হয়ে থাকে। এ সময় বোরো ধান খেতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। যে কোনো সময় কৃষকের যে স্বপ্ন তা ধূলিসাৎ হতে পারে। তাই এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মোসাম্মদ মার্জিয়া বেগম। আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, এই যে আমরা হিট স্ট্রেস বলি বা গরমে যে বোরো ধানের যে ক্ষতিটা হয়, এটা আসলে কি জিনিসটা কি? বোরো ধানের ক্ষেত্রে মার্চ এপ্রিল মাসে যখন দিনের তাপমাত্রাটা 35 ডিগ্রি সেলসিয়াসের ওপরে যায়, তখন ধান খেতে মানে ধান গাছের ওপরে যে চাপটা পড়ে একে হিট স্ট্রেস বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে কৃষকরা বুঝবে কিভাবে তার বোরো ধানে যে হিট স্ট্রেস হয়েছে, লক্ষণটা কি এটার? হিট স্ট্রেসের কিছু লক্ষণ আছে, যেমন জমি থেকে খুব দ্রুত পানি শুকিয়ে যাবে, আচ্ছা, গাছটা বিবর্ণ হয়ে যাবে, গাছের দুপুরবেলা গাছের পাতাগুলা মুড়ায় যাবে, গাছের রং হালকা হয়ে যাবে এবং পাতার আগাগুলা শুকায় যাবে। তো এসব লক্ষণ যখন আমরা দেখতে পাবো তখন বুঝবো তার হিট স্ট্রেসের কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা, তো হিট স্ট্রেস হলে এই বোরো ধানে কি কি ক্ষতি হতে পারে বা কোন স্টেজে গেলে বেশি ক্ষতি হবে, এটা কৃষকদের জানা উচিত, যেহেতু ফলনে হ্যাম্পার হবে কিনা সেটাও জানা উচিত। ধান গাছের ক্ষেত্রে যখন ফুলটা আসতেছে তখন যদি তাপমাত্রাটা বেশি হয়ে যায় তখন পরাগায়নের সমস্যা হচ্ছে এবং দানাটাও অপূর্ণ হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর যখন ফুলটা ফুটতে যাবে তখন যদি সকাল 10টা থেকে 12টার মধ্যে 1-2 ঘন্টা সময় টেম্পারেচারটা যদি 35 ডিগ্রি সেলসিয়াসের ওপরে যায়, তখন চিটার মাত্রাটা বেশি বেড়ে যাচ্ছে এবং এক্ষেত্রে ফলনটা 10 থেকে 20% কমে যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে বেশি তাপমাত্রায় ফলনটা কমে যায় বা চিটার পরিমাণটা বেশি। তো এই ক্ষেত্রে প্রিকশন হিসেবে বা কৃষকরা কি করতে পারে যে মিনিমাইজ হইতে পারে যে তাদের ক্ষতিটা? তো এক্ষেত্রে যদি জমিতে 2 থেকে 3 ইঞ্চি অথবা 5 থেকে 7 সেন্টিমিটার পানি ধারণ করে রাখতে পারে। এছাড়া AWD অল্টারনেট ওয়েটিং এবং ড্রাইং এই পদ্ধতির মাধ্যমে যদি জমিতে সেচ প্রয়োগ করা হয়, AWD পদ্ধতিটা কি আসলে সংক্ষেপে যে একটু দিতে বলেন। যদি ধানের চারা রোপণের 15 দিন পর থেকে আমরা AWD এর পাইপটা স্থাপন করতে পারি, তাহলে আমাদের পানিটা সাশ্রয়ী হবে 25 থেকে 30%। প্রতি শতকে আমরা একটা করে AWD স্থাপন করতে পারি। আচ্ছা, এছাড়াও আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা সেচটা দিব সেটা যেন দুপুরের আগে আমরা সেচটা দিয়ে ফেলতে পারি। আচ্ছা, জানলাম কিভাবে ক্ষতি থেকে তারা মুক্তি পেতে পারে বা প্রিকশনটা জানলাম। এছাড়া কি সার ব্যবস্থাপনায় কোনো কিছু করতে পারে কৃষকরা? জি, আমরা হিট স্ট্রেসের সময় কিছু সার ব্যবস্থাপনা যদি নিতে পারি তাহলে ক্ষতির পরিমাণটা কমানো মানে এমনি নরমাল তো সার দিবে, কিন্তু হিট স্ট্রেস যখন লক্ষণটা দেখবে তখন সার দিবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রাথমিকভাবে মানে যখন জমিটা শেষ চাষ দিব তখন তো গোবর সার দিব শতক প্রতি 35 থেকে 40 কেজি। গোবর সার ছাড়াও আমরা ভার্মি কম্পোস্টটা দিতে পারি বিঘায় 1 থেকে 1.5 টন। এছাড়া চারা রোপণের 15 দিন আগে যদি আমরা ধইঞ্চা গাছটা কেটে মাটির সাথে মিশিয়ে দিতে পারি, খৈল দিতে পারি, খৈলটা দিতে পারি বিঘা প্রতি 20 থেকে 25 কেজি হারে। এবং আমাদের ইউরিয়া সারের পরিমাণটা পর্যাপ্ত যতটুকু দেওয়া দরকার ঠিক ততটুকু দিতে হবে, কিন্তু পটাশ সারটা আমাদেরকে দিতে হবে, কারণ পটাশ সারটা যদি আমরা দেই বিঘা প্রতি 6 থেকে 7 কেজি হারে তখন ধানের চারাটা শক্ত হবে এবং ওটা তাপমাত্রা সহনশীল হয়ে যায়। জি জি। এছাড়াও যখন কায়স্থরটা আসে, মূলত মানে হিট স্ট্রেসের ক্ষতিটা হচ্ছে কায়স্থর পর্যায় থেকে, যখন ধানের